নমস্কার বন্ধুরা, বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত। অবশেষে আবহাওয়া নিয়ে একটি খারাপ খবর বলতে পারেন, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবাসীর জন্য খারাপ খবর। ঘূর্ণিঝড় সরাসরি পশ্চিম অর্থাৎ উত্তর পশ্চিম দিকে কিন্তু মুখ ঘুরিয়ে নিল, যার কারণে এই ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার গন্তব্যস্থলটি হতে পারে এবারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল। আপাতত স্যাটেলাইট থেকে আমরা সেটাই দেখতে পাচ্ছি এবং আছড়ে পড়ার আগে এই যে ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতি সেটা 85 কিলোমিটার এখনকার আপডেট অনুযায়ী ধরা পড়ছে। তবে এই গতিতে কিন্তু আরও হেরফের অথবা পরিবর্তন ঘটবে, শক্তি বাড়তেও পারে কমতেও পারে। আমরা আপনাদেরকে দেখাবো হঠাৎ করে এতটা ঘূর্ণিঝড়ের চেঞ্জেস হওয়ার কারণটা কী হলো, পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে সবথেকে ক্ষতিগ্রস্ত হতে পারে, বাংলাদেশেরও কোন কোন জেলাগুলি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে এই ঘূর্ণিঝড়ের ফলে। মৎস্যজীবী এবং চাষি ভাইদের উপকূলের জন্য কবে থেকে সতর্কতা জারি হবে, তো ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবার প্রথমে আমরা আজকে চলে যাব, এটা তো আমরা কিন্তু সবার প্রথমে আপনাদেরকে যেটা বলবো যে ECMWF মডেলে কিন্তু আমরা এই আপডেটটি দেখছি, অর্থাৎ আন্তর্জাতিক মডেল, যেটা আমাদের বেশিরভাগ ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে বলা হয়। তো ECMWF মডেলেই বলা হচ্ছে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে। তার আগে আমরা আজকের ডেটটা দেখে নেব, আজকে কী পরিস্থিতি দেখুন। আজকে তো এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো গভীর বা শক্তিশালী কোনো সিস্টেম নেই, তো এটাকে আমরা একবার করব প্লে। তো এই ট্র্যাকারটাকে আমরা 18 তারিখ থেকে যখন রোববার 19 তারিখের দিকে যাচ্ছি, সেই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি বঙ্গোপসাগরে জলীয় বাষ্প আস্তে আস্তে করে কিন্তু প্রবেশ করা শুরু হয়ে যাবে এবং আগামীকাল থেকে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে যাবে ভারতের যেটা হচ্ছে আপনাদের বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে। তো 20 তারিখের পর আমরা যখন মঙ্গলবার 21 তারিখ দেখছি, 21 তারিখের মধ্যে কিন্তু অনেকটাই শক্তি বাড়িয়ে নেবে এই প্রভাবটি। কিন্তু সাইক্লোনিক সার্কুলেশন কিন্তু 20 এবং 21 তারিখ এই দুই দিন তৈরি হবে না। সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হবে আপনাদের এখানে 21 তারিখের পর অর্থাৎ 22 তারিখ থেকে, বুধবার থেকে। তো এখানে বুধবার আমরা যখন প্রবেশ করছি 22 তারিখে, সে সময় আমরা ভারতের আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে যথেষ্ট পরিমাণে ঝড়ো হওয়ার কিন্তু দাপট আমরা লক্ষ্য করতে পারছি। তো ঝড়ো হওয়ার দাপট আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি 23 তারিখ বৃহস্পতিবার, 23 তারিখের মধ্যে কিন্তু ঘূর্ণাবর্ত আকার নিচ্ছে, অর্থাৎ 23 তারিখের মধ্যে যা ঘটতে পারে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এর যে পরিস্থিতি সেটা আমরা যেটা কত কিলোমিটার গতি থাকবে 23 তারিখে বৃহস্পতিবার, 72 থেকে 73 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এর যে গতি বা শক্তি এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং 23 তারিখ থেকে আস্তে আস্তে করে 24 তারিখ শুক্রবারের দিকে প্রবেশ করলে ঘূর্ণাবর্ত কিন্তু আগের থেকে অনেকটাই শক্তি বাড়াবে। আগে আমরা দেখতে পাচ্ছিলাম মায়ানমার উপকূলে গিয়ে সরাসরি আছড়ে পড়ছিল এই ঘূর্ণাবর্ত অর্থাৎ ঘূর্ণিঝড় রেমাল। তো সেখান থেকে আমরা শনিবার 25 তারিখের মধ্যে গেলে দেখুন ঘূর্ণিঝড়টি যাচ্ছে ঠিকই মায়ানমার উপকূলের দিকে, কিন্তু এটা হঠাৎ করে তার মুখ এবং গতি দুটোতেই কিন্তু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। তো গতি এবং পথ দুটোই দেখতে পাচ্ছেন এই মায়ানমার উপকূলের সামনে থেকে পরিবর্তন হবে। মায়ানমার উপকূলের সামনে যখন থাকবে 25 তারিখ বিকেল 5টায়, সেই সময় তার যে সর্বোচ্চ গতি সেটা কিন্তু 77 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকবে। হয়তো শক্তিটা 77 কিলোমিটার থাকার কারণ যেহেতু উপকূলের সামনে থাকছে, উপকূলে বাড়ি খাচ্ছে কিছুটা, তার জন্য শক্তি ততটা আমরা বাড়তে দেখতে পাচ্ছি না। কিন্তু রোববার 26 তারিখে গিয়ে আমরা এর যে শক্তি বা গতি তাতে কিন্তু অনেকটাই পরিবর্তন দেখতে পাচ্ছি। 85 কিলোমিটার প্রতি ঘন্টায় এর যে গতি বা শক্তি এটা উঠতে পারে রোববার 26 তারিখের মধ্যে। এরপর 26 তারিখ সকাল 9টায়, সেই সময় কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের জন্য খারাপ খবর, কারণ এই দিনটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড়ের দাপট চলবে। বাংলাদেশের হাতিয়া উপকূল, কলাপাড়া, পাথরঘাটা, মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, মোংলা, বাগেরহাট, খুলনা, অভয়নগর, যশোর, মাদারীপুর এবং বরিশাল সমেত পশ্চিমবঙ্গের চন্দননগর, শান্তিপুর, কলকাতা, খড়দা এবং কোলাঘাট এই সমস্ত অংশের প্রভাব ঘটবে। সঙ্গে হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ এই সমস্ত সাইডেও আমরা এর যে যথেষ্ট পরিমাণে প্রভাব সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। এটা সবে শুরু। তারপরে যখন এটা আছড়ে পড়ার সময় আমরা দেখতে পাচ্ছি আছড়ে কিন্তু তখন পুরোপুরিভাবে পড়েনি। বিকেল 4টের সময় এর যে অনেকাংশ এর ঘিরে নেবে পশ্চিমবঙ্গে, যেমন পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, শিলিগুড়ি বলছি নলহাটি, কাটোয়া, শান্তিপুর অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্ট, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর 2, মেদিনীপুর হয়ে এদিকে মালদা, দুলিয়া, নলহাটি, সঙ্গে আমরা শিলিগুড়ি, জলপাইগুড়ি, নকশালবাড়ি, আলিপুরদুয়ার, শ্রীরামপুর
এই সমস্ত জায়গাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে প্রভাব সেটা আমরা লক্ষ্য করতে পারছি। তো ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, কুমিল্লা, আগরতলা, আমবাসা, শিলচর বাজার, উদয়পুর, চিটাগং, মহেশখালী, বাংলাদেশের হাতিয়া এবং কলাপাড়া উপকূলতে যথেষ্ট পরিমাণে ভয়াবহ যে প্রভাব সেটা আমরা দেখতে পাচ্ছি। তো তারপরে আমরা এটা 26 তারিখের পর যখন 27 তারিখ দেখতে পাচ্ছি, 27 তারিখে গিয়ে কিন্তু এর যে শক্তি বা প্রভাব সেটা কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে দেখতে পাচ্ছি। তো 27 তারিখে সোমবারে গিয়ে এর যে শক্তি বা গতি সেটা কিন্তু সর্বোচ্চ উঠতে পারে 99 কিলোমিটার প্রতি ঘন্টায়। দেখতে পাচ্ছেন কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে এটি। এর ফলে বাংলাদেশের সব জায়গা এবং পশ্চিমবঙ্গের সব জায়গাতে কিন্তু যথেষ্ট পরিমাণে এর যে ভয়াবহ প্রভাব সেটা কিন্তু থাকবে। আর কোথায় কোথায় কত কিলোমিটার গতিবেগে ঝড় বইবে সেটা কিন্তু আরও বিস্তারিত আমরা বিকেলের আপডেটে তুলে ধরবো। তবে এখনকার আপডেট আমরা দেখতে পাচ্ছি কি প্রচণ্ড এবং অতি প্রবল শক্তি এটি বাড়াতে পারে। তো সেখান থেকে 27 তারিখে দেখতে পাচ্ছেন লাস্ট আমরা ECMWF মডেল অনুযায়ী ভালো শক্তি দেখতে পাচ্ছি। এই তো হলো ECMWF মডেল। এবারে যদি আমরা GFS মডেল দেখি, অর্থাৎ দুটো সম্ভাবনার কথাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরছি ECM এবং GFS মডেলের। তো GFS মডেল যে সম্ভাবনাটা আমাদেরকে দেখাচ্ছে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি 20 তারিখে আগে যেমন ছিল তেমনই থাকবে। 20 তারিখের পর মঙ্গলবার 21 তারিখে বঙ্গোপসাগরে সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হবে। 22 তারিখে এটা অনেকটা শক্তি বাড়াবে আস্তে আস্তে করে, একটু একটু করে। তো তারপরে 23 তারিখের মধ্যে এটি একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে, যেটা এখনকার GFS মডেলের সম্ভাবনা। তারপরে আমরা 23 তারিখের পর শুক্রবার 24 তারিখে আমরা দেখতে পাচ্ছি নতুন যে সম্ভাবনাটা GFS মডেলে সেটা কিন্তু ওড়িশা এবং অন্ধ্র উপকূলের দিকে এটি অগ্রসর হবে। 24 তারিখে মোটামুটি দুপুরবেলার মধ্যে এটি অন্ধ্র এবং ওড়িশা উপকূলের মধ্যে আছড়ে পড়বে, যার জন্য আছড়ে পড়ার সময় যে সর্বোচ্চ গতি 107 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে শনিবার 25 তারিখের মধ্যে আমরা এই যে সর্বোচ্চ শক্তি সেটা কিন্তু দেখতে পাচ্ছি কত 26 কিলোমিটার প্রতি ঘন্টায়, 126। তো সেখান থেকে আমরা আস্তে আস্তে করে বাংলাদেশের অর্থাৎ পশ্চিমবঙ্গের ওপরেও দেখতে পাচ্ছি যে গতি বা শক্তি সেটা থাকবে। আর আস্তে আস্তে করে এটি 26 তারিখের দুপুর বা বিকেলবেলার মধ্যে এটা কিন্তু আছড়ে পড়ে পুরোপুরিভাবে এই যে শক্তি সেটা কিন্তু হারাতে পারে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো মোটামুটি দুটো সম্ভাবনায় আপনাদের কাছে আমরা তুলে ধরলাম কোথায় কি চান্স থাকতে চলেছে। তো এই হচ্ছে আপনাদেরকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো একদম পরিস্থিতি কিন্তু বন্ধুরা তুলে ধরলাম। তো এরপরে একবার আমরা দেখে নেব বজ্রবিদ্যুৎ বন্ধুরা কতটা হতে পারে। তো ঘূর্ণিঝড় মানে বজ্র বিদ্যুৎ বৃষ্টি, যেটা তো আপনারা জানেনই পুরো একদম ভাসিয়ে দেবে, জায়গায় জায়গায় পুরো বন্যা করে দেবে। তো সেখানে আমরা 25 তারিখে আছড়ে পড়ার আগে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং বাংলাদেশ এই কটি জায়গা নিয়ে হয়ে গেছে বৃষ্টির যে সম্ভাবনা সেটি। তো সেখান থেকে আমরা 25 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলে প্রবল বৃষ্টি, প্রচণ্ড বজ্রপাত সমেত বৃষ্টি 25 তারিখ থেকে। 26 তারিখের মধ্যে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে এর ফলে। এটা কিন্তু আমাদেরকে টোটালটা GFS মডেল, আমরা ECMWF মডেল এখন আমাদের আপডেট আসেনি, আমরা একবার ECMWF মডেলে ক্লিক করব। তো এই দেখুন ভালো শক্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোথায় কোথায় ঘূর্ণিঝড়ে কতটা গতি থাকবে, সম্পূর্ণ কিছু কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। এরপরে যদি আরও নতুন নতুন কোনো পরিবর্তন ঘটে সবার প্রথমে আপনাদের কাছে নিয়ে আসার আমরা চেষ্টা করবো। একবার সবার প্রথমে দেখিয়ে দেবো বায়ুর দিক এবং গতিমুট, তো কোথায় কোথায় এই ঘূর্ণিঝড়ের GFS মডেল অনুযায়ী যাচ্ছে, দেখুন কী পরিস্থিতি। তো এই হচ্ছে পরিবর্তন, পুরো জায়গায় জায়গায় কিন্তু ভয়াবহ ঝড় এবং বৃষ্টির তাণ্ডব ইনিংস টানা কয়েকদিন চলবে। তো যারা নতুন এখন অবধি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে। এখনকার জন্য এতটা রাখলাম, আবার আসবো বিকেলে নতুন আপডেটের সঙ্গে। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।